তাহলে দেখো, আজকের আমরা দেখব যে তড়িৎ দ্বিমেরুর কারণে বিভিন্ন বিন্দুতে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের মান কত হয়। তার আগে আমি একবার তড়িৎ দ্বিমেরুর কথা আরেকবার আলোচনা করে নেব। যে তড়িৎ দ্বিমেরু আমরা জানি যে দুটো আধানকে আমরা যদি একটা নেগেটিভ কিউ এবং পজিটিভ কিউকে যদি আমরা কাছাকাছি রাখি তাহলে এই তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়। তো দেখো, এই দুজনের মাঝখানে ডিস্টেন্স আমি ধরে নিলাম, এই ক্ষেত্রে আমরা দেখবো টুয়াইস এল করে ধরবো। তো ধরে নিলাম টুয়াইস এল হচ্ছে এদের মাঝের দূরত্ব। তাহলে এই যে সৃষ্ট তড়িৎ দ্বিমেরু, এই তড়িৎ দ্বিমেরু একটা ভেক্টর রাশি, এর মানও আছে, অভিমুখও পাবো। তড়িৎ দ্বিমেরুকে সাধারণত পি দিয়ে আমরা লিখবো, যেখানে পি এর মানটা কি হবে, যে কোনো একটি আধানের মান নাও, এবং এখানে দুটো আধান, দুটোই প্লাস কিউ মাইনাস কিউ, দুটো বিপরীত ধর্মী হলেও আধানের মান তো সেম, কিউ কিউ। একটা আধানের মান কিউ নিলাম এবং এদের মাঝখানে দূরত্ব কত সেটা দিয়ে গুণ করবো। এদের মাঝখানে দূরত্ব এই ক্ষেত্রে আমি 2l লিখেছি, তো 2l দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমাদের তড়িৎ দ্বিমেরু বেরিয়ে যাবে টুয়াইস কিউএল। তড়িৎ দ্বিমেরু মান কত বেরোলো, 2ql। এর অভিমুখ কোন দিকে হবে, আমরা জানি তড়িৎ দ্বিমেরুর অভিমুখ সর্বদা নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে হবে। তো পি এর অভিমুখ হবে নেগেটিভ টু পজিটিভের দিকে। তো এর বাকি যে সমস্ত ক্যালকুলেশনসগুলো আমরা করব, সমস্ত জায়গায় পি এর মান আমরা 2ql, তো যেখানে 2ql দেখতে পাবো সেখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা তড়িৎ দ্বিমেরু পি বসাবো, ঠিক আছে, 2ql এর জায়গায়। চলো শুরু করা যাক। এই তড়িৎ দ্বিমেরু দেখো, তড়িৎ দ্বিমেরুর কোথায় বা আশেপাশের কোনো একটা বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। কেস তিনটে হতে পারে। তিনটে কেস কি হতে পারে, হতে পারে যে তিনটে কেস হতে পারে। তিনটে কেসের মধ্যে দেখো, একটা হতে পারে কোনো একটা তড়িৎ দ্বিমেরু নিচ্ছি আমি মাইনাস কিউ প্লাস কিউ বলে, এদের যে এইটাকে এই সংযুক্ত রেখাকে আমরা অক্ষ বলে ধরতে পারি, এবং এই অক্ষের ওপর, মানে অক্ষটাকে বাড়ালাম এইভাবে, তো এই অক্ষের ওপর একটা কোনো না কোনো একটা বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে পারি। তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কারণ ঘটনাটা দেখো, বোঝার চেষ্টা করে এটা নির্ণয় করছি কেন। কারণ ঘটনা হচ্ছে, কোনো একটা কিউ আধানকে যখনই তুমি কোনো একটা জায়গায় রেখে দিচ্ছ, কিউ আধান বা কোথাও থাকলে তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। আমরা জানি যে কোনো একটা আধান কিউ রাখলে তার চারপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র মানে কি, তার চারপাশের কোনো একটা অঞ্চলে, মানে এমন একটা অঞ্চল তৈরি হয় যে অঞ্চলে কোনো একটা অন্য দ্বিতীয় আধান কোনো আনলে তার উপর এই কিউ আধান একটা বল প্রয়োগ করবে। এবার সেটা যদি বিপরীত ধর্মী আধান হয় তো আকর্ষণ বল, এবং সমধর্মী আধান যদি আনো তো বিকর্ষণ বল কাজ করবে। অর্থাৎ ধরে নাও এটা আমরা প্লাস কিউ আধান নিলাম, তো এর একটা অঞ্চল তৈরি হয়ে গেছে প্লাস কিউ আধানের জন্য, তার চারপাশে এমন একটা তড়িৎ ক্ষেত্র অঞ্চল তৈরি হয়েছে যে অঞ্চলের ভেতরে অন্য কোনো আধানকে আনালে এই প্লাস কিউ আধান তার উপর বল প্রয়োগ করবে। তো আমি এরকম একটা গোল করে অঞ্চল তৈরি করে নিলাম। যদিও এরকমই নির্দিষ্ট কোনো অঞ্চল থাকে না, প্রকৃতপক্ষে অঞ্চল নেই, তড়িৎ ক্ষেত্র অঞ্চল যে কোনো আধানের একদম অসীম পর্যন্ত এই অঞ্চল বিস্তৃত থাকে, ঠিক আছে। তবুও আমি আমার সুবিধার্থে একটা গোল করে নিলাম যে এই প্লাস কিউ আধানের কারণে চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র অঞ্চল তৈরি হয়েছে। এই অঞ্চলের ভেতরে কোনো আধান যদি আসে তার উপর বল প্রয়োগ করবে। ধরে নাও এখানে আমি কোনো একটা আধান আনলাম,
আর একটা প্লাস কিউ আধান আনলাম। তো দেখো এই প্লাস কিউ আধানকে কিন্তু যেহেতু দুটো সমধর্মী আধান এইকে দূরের দিকে ঠেলবে, তাই না? এই দুটো আধানকে তুমি যদি যোগ করো তাহলে দেখবে দূরের দিকে ঠেলছে, সমধর্মী আধান বিকর্ষণ করবে। তো একই জায়গায় যদি আমি এখানে মাইনাস কিউ বলে কোনো আধান আনতাম আশেপাশে কোথাও, তাহলে সেই মাইনাস কিউ আধানটি কী হবে, কাছের দিকে টানবে, তাই না? তো ঘটনা হচ্ছে যে কোনো কোথাও তুমি কোনো তড়িৎ আধান রাখছো, তার মানেই কিন্তু তার চারপাশে তড়িৎ ক্ষেত্র অঞ্চল তৈরি হচ্ছে, তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে তো সেই অঞ্চলের মধ্যে তুমি কোনো আধান আনলে তার উপর বল প্রযুক্ত হবে। এখন সেখানে ধরে নাও এখানে এই যে তড়িৎ ক্ষেত্র অঞ্চলের কিউ আধানের যে তড়িৎ ক্ষেত্র রয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রের ঠিক কোনো একটা বিন্দুতে আমি যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জানতে চাই, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে? বা একে আমরা এক কথায় তড়িৎ ক্ষেত্র বলতে পারি, তড়িৎ ক্ষেত্র বলতে পারি, ঠিক আছে? সরি, তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রও বলতে পারি। অর্থাৎ তো কোনো একটা বিন্দুতে তুমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে পারবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কথার অর্থ কি, যে তুমি এটাতে কি আধান নিয়েছো, কিন্তু যে বিন্দুতে তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র বার করতে চাইছো, সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে চাইছো মানে কি, সেই বিন্দুতে তুমি এক একক আধান আনবে এবং ধনাত্মক আধান। কি আনবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে পুরো কেস একই, এখানেই তুমি কোনো একটা আধান আনছো, তার উপর বল প্রযুক্ত হবে, নেগেটিভ অথবা পজিটিভ সব ঠিকঠাক আছে, কিন্তু এই বিন্দুতে তুমি কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাইছো, তার মানে তুমি সেই বিন্দুতে কিন্তু +1 ইউনিট আধান বা +1 একক আধানকে ওই বিন্দুতে রাখবে। তার মানে আমি কি বলতে চাইছি, যদি এখানে যদি +1 একক আধান কোনো কিছু রাখি, তো তার উপর যে বল প্রযুক্ত হবে, তার উপর যে বলটা প্রযুক্ত হবে, সেই বলটার মানই হবে, সেই বলের মানই হবে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। বোঝা গেছে? অর্থাৎ তুমি এখানে দেখো, যখনই কোনো দ্বিমেরু রেখেছো, তার যে কোনো আশেপাশে এই প্লাস কিউ আধানের জন্য এর আশেপাশে একটা তড়িৎ ক্ষেত্র অঞ্চল তৈরি হচ্ছে। আমি কোনো একটা বিন্দু যদি তুমি দেখে নাও, তার আশেপাশে তো তড়িৎ ক্ষেত্র অঞ্চল তৈরি হচ্ছে, কোনো না কোনো বিন্দুতে এক একক আধান রাখলে এই প্লাস কিউ এর জন্য সেই এক একক আধানের উপর বল প্রযুক্ত হবে। আবার দেখো ঠিক ওই বিন্দুতে একই সময়ে অ্যাট দ্য সেম টাইম এই মাইনাস কিউ আধানের কারণেও তো এর আশেপাশে তড়িৎ ক্ষেত্র অঞ্চল তৈরি হয়েছে। তাহলে এই মাইনাস কিউ আধানও কিন্তু ওই বিন্দুতে এক একক আধান তুমি যেটা রাখবে তার উপর বল প্রযুক্ত হবে। বলার মানে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি নির্ণয় করতে যাই, তো এই প্লাস কিউ এর জন্যও বেরোবে আর মাইনাস কিউ এর জন্যও তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেরোবে, তাই তো? যেহেতু দুজনেই পাশাপাশি রয়েছে, তো দুজনের কারণেই কোনো বিন্দুতে দুজনের কারণেই আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। বোঝা গেছে কি বলছি? তো দেখো এই প্লাস কিউটা আছে বলেই এখানে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো। আর এখানে যদি পাশাপাশি আরেকটা আধানও থাকতো, তাহলে এই প্লাস কিউ এর উপর এও কিন্তু একটা বল প্রয়োগ করতো। তো এই প্লাস কিউ এর জন্য যে আমি তড়িৎ ক্ষেত্র একটা প্রাবল্য পাবো, এই মাইনাস কিউ এর জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আলাদা হবে। অর্থাৎ এই একক আধানের উপর এই প্লাস কিউ যেমন বল প্রয়োগ করবে, এই মাইনাস কিউও বল প্রয়োগ করবে। তো প্লাস কিউ এর জন্য একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ধরো সামথিং কিছু E1 পাবো, এর জন্যও তো একটা এও তো একটা বল প্রয়োগ করবে এর উপর, কারণ এও তো রয়েছে আশেপাশে, এরও তো একটা এই অঞ্চলটা এরও মধ্যে, এরও অঞ্চল, এর মধ্যে এও যে বলটা প্রয়োগ করবে সেটাকে ধরে নাও E2 বলে দিলাম, তাই না? তো এর উপর দুটো বল ক্রিয়া করছে, E1 E2, E1 E2, ঠিক আছে? তারপরে এই দুটোর তুমি যদি ভেক্টর যোগ নিয়ে নাও, ভেক্টর যোগ নিলে যা হবে মোট মোট কত বল প্রযুক্ত হচ্ছে পেয়ে যাবে, ঠিক আছে? তার মানে আমি কি বলতে চাইছি, এই দুটো আধানের একটা অঞ্চল তৈরি হয়ে গেছে এখানে, তড়িৎ ক্ষেত্র অঞ্চল। তো সেই অঞ্চলের কোনো একটা বিন্দু নিয়ে নাও, চারপাশে এরপর একটা অঞ্চল তৈরি হয়ে গেছে, তাই না? এই পুরো অঞ্চলের ভেতরে যে কোনো একটা বিন্দুতে
তুমি এক একক আধান আনালে এই প্লাস কিউ তার উপর বল প্রয়োগ করবে, মাইনাস কিউ সেই এক একক আধানের উপর কিন্তু বল প্রয়োগ করবে। অর্থাৎ তো কোনো একটা বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিন্তু এই দুটো আধানের বেসিসে বার করব। ঠিক আছে, চলো তাহলে আমি কি বললাম, তাহলে কি বললাম, তো ধরো এরকমই যদি কোনো যদি মেরুটা নেব, তার অক্ষ, এটাকে অক্ষ বলতে পারি, সেই অক্ষেরই ওপর কোনো একটা বিন্দু আমরা চুজ করতে পারি। ঠিক আছে, দেখো বলতে গেলে চারপাশে যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু আমি কেস বলছি, একটা কেসে হতে পারে এর অক্ষের ওপরই কোনো একটা বিন্দুতে রয়েছে, এ পাশে হোক এ পাশে হোক, যে কোনো এই অক্ষ বরাবর যে কোনো একটা বিন্দুতে আমি এক একক আধান বসাবো, দিয়ে দেখবো যে এই প্লাস কিউয়ের জন্য কত বল প্রযুক্ত হচ্ছে, বা ক্ষেত্র প্রাবল্য কত হচ্ছে, তড়িৎ ক্ষেত্র কত হচ্ছে, আর এই মাইনাস কিউয়ের জন্যই তড়িৎ ক্ষেত্র কত হচ্ছে। দিয়ে দুজনের ভেক্টর যোগ করলেই আমি পেয়ে যাব যে পুরো দ্বিমেরুর জন্য বা দুটো আধানের জন্য মোট ওখানে তড়িৎ ক্ষেত্র বা ক্ষেত্র প্রাবল্য কত হচ্ছে। আরেকটা কেস কি হতে পারে, আরেকটা কেস হতে পারে তুমি একটা কোনো দ্বিমেরু নিয়েছ, মাইনাস কিউ আর এই যে প্লাস কিউ, সেই তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক নাও, লম্ব সমদ্বিখণ্ডক অর্থাৎ এমন একটা রেখা যেটা ওদের ওপর লম্ব, মানে ওদের দুটোকে যদি আমি জয়েন করি, যে রেখাটা পাবো বা অক্ষটা পাবো, সেই অক্ষের ওপর এই রেখাটা লম্ব, সাথে সাথে এটা সমদ্বিখণ্ডিত করবে, মানে এদের দুজনের যে ডিস্টেন্স, এই দুজনের মাঝখানের যে দূরত্ব, সেই দূরত্বের ঠিক মাঝের যে বিন্দু রয়েছে, মাঝের বিন্দুটা কিন্তু ও ধরলাম, সেই ও বিন্দুতে গিয়ে লম্ব সমদ্বিখণ্ডকটা রয়েছে। এই জন্য বলছি লম্ব মানে 90 ডিগ্রিতে থাকবে, সমদ্বিখণ্ডক বলতে মাঝের বিন্দুতে রয়েছে, দুজনের মাঝের যে দূরত্ব তার ঠিক মাঝে রয়েছে লম্বটা, তাই এর নাম কি হয়ে গেল, লম্ব সমদ্বিখণ্ডক। এখানে এটাকে আমরা কি বলছিলাম, অক্ষ। তো অক্ষের উপর কোনো বিন্দুতে রেখেছি, আর দেখো লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো একটা বিন্দু নেব, তো লম্ব সাথে সাথে সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক তারই উপরে কোনো একটা বিন্দু নিয়ে নাও পি বলে, সেই লম্ব সমদ্বিখণ্ডকের উপর। তো লম্ব সমদ্বিখণ্ডক তো অসীম পর্যন্ত বড় হতে পারে, অক্ষও তো অসীম পর্যন্ত বড় হতে পারে, তো যে কোনো একটা বিন্দুতে তুমি পি, যে কোনো এই পুরো লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো একটা বিন্দু পি চুজ করে নাও, দিয়ে ওই পি বিন্দুতে মোট লব্ধি এই দুটো আধানের জন্য ওইখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, বা একক কোনো ধনাত্মক আধান যদি এই বিন্দুতে নিয়ে আসি, এই দুজন ওর ওপর কতটা বল প্রয়োগ করছে এবং সেই বলের মোট বল কতটা কি প্রযুক্ত করছে দুজন মিলে, সেটা জানতে পেরে যাবো, সেটাও বার করবো। ওকে, আর একটা কেস কি হতে পারে, তাহলে অক্ষের ওপর রাখতে পারি, অথবা লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো একটা বিন্দু যদি আমি চুজ করে নিই, সেই বিন্দুতে কতটা কি দুজন মিলে বল প্রয়োগ করছে, বা ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র কত হচ্ছে সেটা বার করতে পারি। আর একটা কি হতে পারে, তো এই দুটো দেখো একটু ঠিকঠাকই আছে, অক্ষ সমদ্বিখণ্ডকের উপর এইসব বলতে পারছি, কিন্তু আর একটা হতে পারে যে কোনো একটা বিন্দুতে বসিয়ে দাও, মাইনাস কিউ আর প্লাস কিউ বলে দুটো আধান নিলাম আমি, তো তা এবারে লম্বের উপরে নয়, সমদ্বিখণ্ডকের লম্বের উপরে নয়, অক্ষের উপরে নয়, কোনো একটা বিন্দু তুমি যে কোনো জায়গায় এবারে একটা বিন্দু নিয়ে নাও, এই চারপাশের অঞ্চলটা নিয়ে গেছে, চারপাশের অঞ্চলে কোনো একটা বিন্দুতে নিয়ে নাও, আর যে কোনো একটা বিন্দু যদি চুজ করে নাও তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তো ওই বিন্দুর ওপর এই দুটো আধান মিলে কতটা ওই বিন্দুতে একক তড়িৎ ধনাত্মক আধান রাখলে কতটা বল প্রয়োগ করবে, অর্থাৎ এই দুজনের কারণে, এই দুটো আধানের কারণে, বা এক কথায় বললে এই দ্বিমেরুর জন্য এটা তো একটা দ্বিমেরু, তো এই দ্বিমেরুর জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা বার করতে পারে। তাহলে তিনটে কেস হতে পারে, একটা অক্ষের ওপর থাকতে পারে আমাদের বিন্দুটি, যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, সেই বিন্দুটি আমি অক্ষের উপরে নিতে পারি, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে নিতে পারি, অর্থাৎ অথবা যে কোনো একটা জায়গায় নিতে পারি। আচ্ছা, প্রথমেই আমরা চলে যাব
একটা একটা করে নেব, অক্ষের ওপর নেব। নাম্বার 1 কি নিচ্ছি? অক্ষের ওপর। তাহলে দেখো যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, একই কথা বারবার বলছি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। প্রাবল্য কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তাহলে দেখো তড়িৎ ক্ষেত্রের দ্বিমেরু আমি একটা অক্ষ নেব। তো ড্রয়িংটা কেমন হবে দেখো। তো তড়িৎ একটা দ্বিমেরু নিয়ে নিই, ধরে নাও এখানে নেগেটিভ কিউ নিলাম আর ঠিক এর পাশে আমি পজিটিভ কিউ নিয়েছি। তো আমাদের তড়িৎ দ্বিমেরু তৈরি হয়ে গেছে। তো এই তড়িৎ দ্বিমেরুর মাঝের দূরত্বকে আমি ধরে নিলাম 2l। এই ডিসটেন্সটা কত? 2l। এখন দেখো তো এর অক্ষটা কি রয়েছে, এইভাবে অক্ষটা অসীম পর্যন্ত এইদিকে রয়েছে আর এইদিকেও অসীম পর্যন্ত রয়েছে, ঠিক আছে অক্ষ। তো অক্ষেরই ওপর কোনো একটা বিন্দু আমি ধরে নিলাম পি, এই যে পি বিন্দু নিয়েছি। তো যেখানে সেখানে ধরবো না, আমি ধরে নিচ্ছি যে এই যে তড়িৎ দ্বিমেরু এর ঠিক মাঝের বিন্দু হচ্ছে ও। তড়িৎ দ্বিমেরু এখান থেকে এই যে দূরত্বটা 2l, এর ঠিক মধ্যবর্তী বিন্দু ধরে নিচ্ছি ও, এবং ঠিক এই ও থেকে এই পি বিন্দুর দূরত্বকে আমি ধরে নিচ্ছি ছোট আর। ব্যাপারটা বোঝো, ঠিক আছে? তড়িৎ দ্বিমেরুর অর্থাৎ আধানের দুটোর মধ্যেকার দূরত্বকে আমি 12 ধরেছি, আর তড়িৎ দ্বিমেরুর যে মধ্যবিন্দু রয়েছে সেখান থেকে এই পি বিন্দুর দূরত্বকে আমি আর ধরছি। ওকে, বললাম যে ও থেকে আর দূরত্বে আমাদের পি বিন্দুটি অবস্থিত, আর ওই পি বিন্দুতেই আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। অর্থাৎ ওই পি বিন্দুতে যদি কোনো একক আধান আনাই, তাহলে এই দুজনে মিলে ওর উপর কতটা কি বল প্রয়োগ করছে সেই শক্তি বলের মান আমাকে বার করতে হবে, তাই না? চলো, তো এক কথায় দেখো, তো যে কোনো এই যে তড়িৎ দ্বিমেরুটা নিয়েছি এর ক্ষেত্রে বলো দ্বিমেরু ভ্রামকের মান কত হবে? দ্বিমেরু ভ্রামক নিশ্চয়ই হবে একটা আধান আর তাদের মাঝের দূরত্ব 2l, তাই তো? তার মানে কত দাঁড়ালো? 2ql। এটা হচ্ছে পি এর মান, অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের মান। যে কোনো তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকে পি আর তার মান হয় 2ql। চলো এবার দেখো, তো আমরা এক এক করে দেখব। তো এখন আমি যদি এই পি বিন্দুতে কোনো এক একক ধনাত্মক আধান রাখি পি বিন্দুতে, তাহলে এই প্লাস কিউ ওই আধানের উপর কতটা কি বল প্রয়োগ করবে সেই বলের মানই হয়ে যাবে প্লাস কিউর জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, তাই তো? অর্থাৎ এই প্লাস কিউ ধরলাম, ওর ওপর যে বলটা প্রয়োগ করবে সেই বলের মান আমি E1 ধরে নিতে পারি, ঠিক আছে? তো সেই বলটাকেই আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলি, তাই ই দিয়ে প্রকাশ করলাম। তার মান কত হবে বলো? আমরা এসআই সিস্টেমে সবগুলো দেখব। এসআই সিস্টেমে জানি আমরা 1/4π(k∁0) ইন্টু বলের মান কত হবে? এই দুটো আধানের
এই কিউ আধান প্লাস কিউ আধানকে যে বল প্রয়োগ করবে তার মান হবে কুলম্বের সূত্র অনুসারে আমরা জানি 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার। তো Q1 মানে এখানে কিউ, আর Q2 মানে প্লাস 1 আধান, তো Q1 Q2 মানে কিউ ইন্টু 1 হবে। তো এখানে Q1 বলতে একটা আধান, Q2 মানে অপর আধান, তো এখানে একটা আধান আছে কিউ, অপর আধান 1, তো 1 বসিয়ে দিচ্ছি। Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার। আর স্কয়ার মানে এদের মাঝের দূরত্ব স্কয়ার। তো এদের মাঝের দূরত্ব কত হবে? এই প্লাস কিউ আর এই যে প্লাস 1 আধান, এদের মাঝের দূরত্ব কত? তো ভেবে দেখো এখান থেকে এই দূরত্ব কত হবে, তাই তো? আমরা কি জানি ঠিক এইখান থেকে ওই পি এর দূরত্ব জানি আর, তাই না? কিন্তু আমার পুরো দূরত্বটা চাই না, আমার এই দূরত্বটা লাগবে না, শুধু এইটুকুনি লাগবে। তাহলে ভেবে দেখো পুরোটার মধ্যে এইটা লাগবে না, পুরোটা কত? পুরোটা তো আর, আর এইটুকুনি কত বলো তো? এইটুকুনি ভেবে দেখো, পুরোটা যদি 2L হয় আর এই বিন্দুটা যদি মাঝে থাকে তাহলে নিশ্চয়ই এইটা এল, এইটা এল না, এইটাও এল আর এইটাও এল না, এল এল, তাহলে টোটালটা 2L হচ্ছে। আবার দেখো এই 0 থেকে এই পি পর্যন্ত দূরত্ব আর বলছো, 0 থেকে ও থেকে পি পর্যন্ত দূরত্ব আর বলছো, আর এইটুকুনিটা এল বলছো, তাহলে পুরোটার মধ্যে আমার এই পোর্শনটা লাগছে না, তাহলে এই পোর্শনটার মান হবে নিশ্চয়ই আর মাইনাস এল। বুঝে গেছে? এখান থেকে এই পোর্শনটা কত হবে? আর মাইনাস এল, তাই না? পুরো এখান থেকে এতটা আর, পুরোটা আর, এইটুকুনিটা এল, তো পুরোটার মধ্যে আমার এটা লাগছে না, তো পুরোটা মানে আর, আর থেকে এইটুকুনি পোর্শনটা আমি বাদ দিয়ে দেবো, এল বাদ দিয়ে দেবো, তাহলে এটা পড়ে থাকবে আর মাইনাস এল। তাহলে প্লাস কিউ এবং প্লাস 1 আধানের মাঝে দূরত্ব কত হচ্ছে? আর মাইনাস এল। তো দূরত্ব স্কোয়ার হয় Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, তো দেখো এটাই হয়ে যাবে আর স্কোয়ার, আর মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। তো এটাই হয়ে যাবে প্লাস কিউ ওই এক একক আধানটার উপর কতটা কি বল প্রয়োগ করছে, ঠিক আছে? এবং সেই বলের মানকে আমরা প্লাস কিউর জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ধরে নেব, E1 নাম দিয়ে দেবো যার নাম। এখানে দেখো কিউর সাথে 1 মাল্টিপ্লাই করলে কিউই হবে, তো আমি বারবার আর এখানে 1 বসিয়ে দেখাবো না, ডাইরেক্ট এখানে লিখে দেবো। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হলো? E1 = 1/4πkε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর মাইনাস এল হোল স্কয়ার। ঠিক আছে? এখন ভেবে বলো যে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা এটা একটা বলও বলতে পারো, তো এটা কোন দিকে প্রযুক্ত হবে? বল তো একটা ভেক্টর আছে, কোনো না কোনো দিকে প্রযুক্ত হচ্ছে। তো দেখো প্লাস কিউ আধান আর এটা প্লাস ধনাত্মক আধান, তো দুটোকে আমি যদি একটা লাইন দিয়ে জুড়ি তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে দুটো সমধর্মী আধান হওয়ার জন্য এই দিকে এই দিকে একটা বল প্রযুক্ত হয়, তাই না? মানে বিকর্ষণ ধর্মী বল প্রযুক্ত হবে এই দিকে। তাহলে E1 আমার এই দিকে প্রযুক্ত হচ্ছে, তাই না? প্লাস কিউ প্লাস 1 আধানকে ওইদিকে ঠেলবে, ঠিক আছে? এবার আসি মাইনাস কিউ। এই মাইনাস কিউ অ্যাট দ্য সেম টাইম একই সময়ে ওর ওপর বল প্রযুক্ত করবে, তাই না? বল প্রয়োগ করবে, তো বল প্রয়োগ করবে, সেই বলের মান কত হবে? আমি তার নাম দিয়ে দিলাম E2। তো E2 তে দেখো একইভাবে E2 এর মান কত হবে? কুলম্বের সূত্র থেকে পাই 4πkε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই r²। এখানেও দেখো Q1 মানে কিউ আর Q2 মানে এক একক আধান, তো আমি বারবার এখানে Q1 Q2 লিখলাম, এবার মুছে দেবো, লিখবো না। তো এই দুটো Q1 Q2 ডিভাইডেড কি হবে r², অর্থাৎ এইখান থেকে ওর মাঝের দূরত্ব স্কোয়ার। তো মাইনাস কিউ থেকে ওর দূরত্ব কত হচ্ছে ভেবে দেখো, এখান থেকে এই দূরত্ব, আচ্ছা এই অর্ধেক থেকেই দেখি, এইটা তো আর হয়ে যাচ্ছে, আচ্ছা বাকি এইটা জুড়ে যাবে, তাই না? এখান থেকে পুরো এটা আর, এখান থেকে এইটুকুনি পোর্শনটা জুড়ে যাবে, অর্থাৎ এইটুকুনি পোর্শন এল, তার মানে আর এর সাথে যদি আমি এল যোগ করে দিই, এইটুকুনি পোর্শনটা এল, তার মানে এটা আমি যদি আর এর সাথে এই এলটা জুড়ে দিই তাহলে পুরো একদম এখান থেকে আমি দূরত্বটা পেয়ে যাব, তাই না? আর এর সাথে এল হয়ে যাচ্ছে, দূরত্ব স্কোয়ার মানে আর প্লাস এল স্কোয়ার। একইভাবে এখানে 1 দিয়ে গুণ করলে শুধু কিউই হবে, তাই আমি 1টা মুছে দিলাম। তাহলে দেখো এই মাইনাস কিউর কারণে বা মাইনাস কিউ ওই এক একক আধানকে কতটা বল প্রয়োগ করবে? এই E2 পরিমাণ বল প্রয়োগ করবে,
বা অন্যভাবে বলতে পারি মাইনাস কিউর কারণে ওখানে কতটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি হবে, এই E2 পরিমাণ। কিন্তু এর অভিমুখ কী হবে একবার দেখো তো, মাইনাস কিউ যেহেতু নেগেটিভ আধান আর ওটা যেহেতু পজিটিভ আধান, তো মাইনাস কিউ ওকে নিজের দিকে টানবে, তাই না? তাহলে কী হবে, এই E2 কী হবে, ভেতরের দিকে হবে না, এই দিকে আসবে, ঠিক আছে? এই অক্ষ বরাবর এদিকে টানবে, এইদিকে টানবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে রেখাটা আমি একটু বড় করে আঁকলাম, এটা ছোট করে আঁকলাম, কেন বলো তো? কারণ দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে E2-র মান কম হবে। হ্যাঁ, E2-র মান দেখো কম হবে, E2-র মান দেখো কম হবে, E1 বড় হবে। কেন? কারণ এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা বল যাই বলো, এগুলো দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ কুলম্বের সূত্রে যে বলের আমরা ফর্মুলা পেয়েছিলাম F = সেই কুলম্বের সূত্র অনুসারে তো এই মানগুলো লিখছি। এটাও একটা বলেরই কথা বলছে, হয়তো ওখানে F লিখেছিলাম, এখানে E1 E দিয়ে লিখছি। কেন? কারণ এখানে এক একক আধান বসাচ্ছি, তাই একে E দিয়ে লিখেছি। ঠিক আছে, যদি আমি F ধরেও নিই, তাহলে F কুলম্বের সূত্রে কী বলা ছিল, F হচ্ছে Q1 Q2-র সাথে সমানুপাতিক সম্পর্ক, আর এ দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, না দূরত্বের বর্গের সাথে। তার মানে দূরত্ব যদি বাড়ে এই বলের মান কমে যাবে, তাই না? তো এখানে দেখো এই ক্ষেত্রে, এই প্রথমটার ক্ষেত্রে এই বলটার মান দূরত্বের সাথে কম্পেয়ার করো, এখানে দূরত্ব আর এখানকার দূরত্ব দেখো, এখানে দূরত্বটা দেখো বেড়েছে না, সব কিছু একই আছে। এর দূরত্বটা এখানে এটা R+L, মানে দূরত্বটা বড় হচ্ছে, এখানে R-L মানে দূরত্বটা ছোট। তো দুজনের কম্পেয়ার করে দেখলে নিচের রিডিংটা এর বড় আছে, এর ছোট আছে। তাহলে যে বড়, অর্থাৎ যার আর এর মান বেশি, তার বলের মান কম হবে, অর্থাৎ এখানে নিচের মানটা বেশি আসবে, তো E2-র মানটা কম আসবে, তাই না? এই দুজনের তুলনা করলে এর মানটা বেশি আসছে, এর থেকে এর বেশি আসছে এই মানটা, নিচের মানটা, তো এর মান বেশি আসছে মানে E2-র মান কম আসবে, ঠিক আছে? বা ম্যাথমেটিক্যালি দেখতে গেলে এখানকার যাই রিডিং আসুক, তাকে একটা স্মল নাম্বার দিয়ে ডিভাইড হবে, একটা বড় নাম্বার দিয়ে ডিভাইড হবে। তো যে কোনো নাম্বারকে আমরা বড় নাম্বার দিয়ে ডিভাইড করব, মানে সে তার মানটা একটু বেশি ছোট হয়ে যাবে। ধরে নাও 5, 5কে তুমি বললে স্যার আমি 1 দিয়ে ভাগ করব, আর 5কে তুমি বললে স্যার আমি 2 দিয়ে ভাগ করব, তাই না? দেখো বড় নাম্বার দিয়ে ডিভাইড করছো বলে এর ভ্যালুটা ছোট আসবে, দেখো আর এর মতো আসছে না। এখানে দেখো ছোট নাম্বার দিয়ে ডিভাইড করছো বলে এর ভ্যালু দেখো বড় ভ্যালু আসবে, তুলনা করে দেখো দুজনে। তো নিচের নাম্বারটা যখন বড় হয় তখন তার ভ্যালুটাও কম আছে, তো এখানে বড় নাম্বার দিয়ে ভাগ হচ্ছে, তাই E2-র মান ছোট হয়ে যাবে। E1 এখানে ছোট নাম্বার দিয়ে ভাগ হচ্ছে, এখানে যা বেরোবে এখানে বড় নাম্বার দিয়ে ভাগ হচ্ছে বলে E2-র মানটা ছোট হয়ে যায়, ঠিক আছে? আর ভেক্টরের এই যে ডিস্টেন্স, এই লাইনটা হচ্ছে আমরা বড় ছোট একটুখানি বোঝাতেই পারি। যেমন এই লাইনটা একটু বেশি বড় করে টেনেছি, তার মানে এখানে মানটা বেশি বোঝাতে চাইছি, ছোট করে টেনেছি, তার মানে এদিকে মানটা একটু কম বোঝাতে চাইছি। এমনিতেও ভাবো না যে যত দূরে আছে এই -কিউব থেকে এই +1 আধানটা অনেকটাই দূরে আছে, তো এর ওপর এর বলটা অতটা বেশি খাটবে না, কিন্তু এই খুব কাছাকাছি আছে, তাই না? তো তার উপর একটু অধিক বল প্রয়োগ করে দিচ্ছে, এদিকে বিকর্ষণ বলটার পরিমাণ একটু বেশি হচ্ছে, ঠিক আছে? এখন দেখো, তো দুজনের কারণে সৃষ্ট বল তো আমি পেয়ে গেলাম। এটা ধরে নাও +কিউ আধানের কারণে সৃষ্ট বল, আর এটা ধরে নাও -কিউ আধানের কারণে সৃষ্ট বল, তাই না? ও সৃষ্ট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, দুটো তো পেয়েছি, দুদিকে কাজ করছে। এখন লব্ধির মান কত হবে, মানে দুজনের কারণে মোট আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে, বা লব্ধি বল কত হবে, তাই না? একজন ব্যক্তি রয়েছে, ধরে নাও বি বিন্দু থেকে একজন দাঁড়িয়ে রয়েছে, তার উপর কেউ একজন এইদিকে 100 নিউটন বল দিয়ে ঠেলছে, আর কেউ ধরো টানছে 50 নিউটন বল দিয়ে, তাহলে এক্স্যাক্টলি এই ব্যক্তিটা কতটা বল অনুভব করবে এবং কোন দিকেই বা অনুভব করবে,
তার মানে লব্ধি বল কত হবে? তো এই ব্যক্তিটা অ্যাকচুয়ালি এইদিকে 50 নিউটন বল অনুভব করবে। সব ক্যান্সেলেশন করার পরে যে লব্ধি বল পাবো, তো সব ক্যান্সেল, দেখো এই 50 ওর 50কে ক্যান্সেল করে দেবে, তবুও এইদিকে 50 নিউটন বল বেশি কাজ করছে বলে তো ওই ব্যক্তি ওই দিকে ধরো সরে যাবে। কেন? কারণ ওর দিকে ওই দিকেই 50 নিউটন বল অনুভব করবে, ফাইনালি লব্ধি বল অনুভব করবে। তো এখানেও দুদিকে দুটো বল প্রয়োগ হচ্ছে হয়তো, কিন্তু লব্ধি বল কোন দিকে প্রযুক্ত হবে, অর্থাৎ দুজনে ক্যালকুলেশন করলে রিমেইনিং যে বলটা থাকবে বা ওই বাদরা দেওয়ার পরে যে বলটা থাকবে তার মানটাই বা কত হবে। তো একইভাবে দেখে নাও এখানে যে বড়, দেখো এখানে আমি 100 থেকে ছোটটাকে বাদ দিয়ে দিয়েছি, তাই না? তো মানটা তো বেরিয়ে গেছে আর বড়োর দিকেই অভিমুখ হয়ে গেছে। তো এখানেও দেখো E1 বড়, তো লব্ধি তো ওই দিকেই হবে, বোঝা যাচ্ছে লব্ধিটা ওই দিকেই হবে। আর লব্ধির মানটাই কত হবে? E1 থেকে E2টাকে বাদ দিয়ে দেবো, E2টাকে বাদ দিয়ে দেবো। তাহলে আমি লিখব লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? যদি আমি শুধু E দিয়ে যদি ডিনোট করি, E হয়ে যাবে E1 মাইনাস E2, ঠিক আছে? তো E1 মাইনাস E2 করলে কত কি আসবে দেখো, E1 E2 মাইনাস E2 করলে 1/4 পাই k এপসাইলন নট q বাই r মাইনাস n হোল স্কোয়ার মাইনাস 1/4 পাই k এপসাইলন নট ইন্টু q বাই r প্লাস n হোল স্কোয়ার, তাই না? তো এখানে দেখো 1/4 পাই k এপসাইলন নট যদি কমন নিয়ে নাও, আর কিউটাকে ওপরের কিউটাকেও যদি আমি কমন নিয়ে নিই, তাহলে কী করে থাকবে? 1/r মাইনাস l তার হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস l তার হোল স্কোয়ার, এটা পড়ে থাকছে, তাই তো? চলো ওই সাইডটাই করছি। তাহলে কি হবে? q বাই 4 পাই k এপসাইলন নট ইন্টু, ওর ক্যালকুলেশনে দেখো দশমিকে আমাদের চলে আসবে r মাইনাস l তার হোল স্কোয়ার ইন্টু r প্লাস l তার হোল স্কোয়ার, আর উপর হয়ে যাবে r প্লাস l তার হোল স্কোয়ার মাইনাস r মাইনাস l তার হোল স্কোয়ার, q বাই 4 পাই k এপসাইলন নট ইন্টু, এটা দেখে নাও তো দেখো এরও হোল স্কোয়ার আছে ওরও হোল স্কোয়ার আছে, তো আমি এটাকে r মাইনাস l আর এই r প্লাস lটাকে একসাথে লিখে পুরোটার হোল স্কোয়ার এভাবে দিয়ে দিতে পারি। আর এটা দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিসের সূত্র? 4ab এর সূত্র। তো 4a আর lটা হয়ে গেল b, 4ab এর সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কি হয়ে যাচ্ছে? q বাই 4 পাই k এপসাইলন নট ইন্টু 4rl ডিভাইডেড অফ, এটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কিসের সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সূত্র, তাই না? এই দুটোর গুণফল, আর বাইরে একটা হোল স্কোয়ার ছিল তাই হোল স্কোয়ারটা থাকলো। তো এই দুটোর গুণফল কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা হোল স্কোয়ার হয়ে গেছে। তো ফাইনালি আমি কি পাচ্ছি? এই দেখো ফাইনালি আমরা পাচ্ছি যে কি পাচ্ছি কি যদি আচ্ছা একটু সাজিয়ে নেওয়া যাক। দেখো আমি 1/4 পাই k এপসাইলন নটটাকে আলাদা করে দিচ্ছি, 1/4 পাই k এপসাইলন নটকে আলাদা লিখলাম, কিউটা ভেতরের দিকে নিয়ে যাচ্ছি, কীভাবে লিখছি দেখো, 2টাকে এইভাবে ভাঙছি, 4কে 2 × 2 করে ভাঙছি, আর কিউটাকে ঠিক 2 এর পরে রাখছি, আর এখানে r রাখছি, এখানে l রাখছি, আর নিচে r স্কোয়ার মাইনাস l স্কোয়ার তার হোল স্কোয়ার রাখছি।
এখানে এরকমটা কেন করলাম দেখো, 1/4 এপসাইলন নট ইন্টু এই জিনিসটা একবার দেখো 2QRL। তো আচ্ছা, কিউএল আরটাকে পরে রাখছি, ঠিক আছে, আরটাকে এইভাবে পরে রাখছি। তো 2QL এর ভ্যালু কী ছিল? প্রথমে আমরা দেখেছি 2QL হচ্ছে দ্বিমেরু ভ্রামক পি এর মান। তো ওখানে আমি 2QL এর বদলে পি বসিয়ে দিতে পারি, অর্থাৎ যে দ্বিমেরুটা ব্যবহার করছি তার দ্বিমেরু ভ্রামকের মান। তো এখানে দেখো 2 আর এইটার মান তো আমাদের পি হয়ে গেল, আর এটার মান আর হয়ে গেল, আর এটা হচ্ছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তো ভ্যালু যেটা চলে এলো অ্যাকচুয়ালি, যে আমাদের লব্ধি তড়িৎ ক্ষেত্রের মান, লব্ধি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 1/4 এপসাইলন নট 2PR ডিভাইডেড আউট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 1/4 এপসাইলন নট ইন্টু 2PR ডিভাইডেড আউট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই না? যেখানে পি এর মানটা আমরা জানি 2QL দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে। চলো এবার দেখো কিছু বিশেষ ক্ষেত্রে আসছি। বিশেষ ক্ষেত্রে কিছু বিশেষ ক্ষেত্র দেখতে পারি বা স্পেশাল কেস দেখতে পারি। স্পেশাল কেসের মধ্যে কি আসছে? তো দেখো প্রথম কথা তো আমি যদি শূন্য মাধ্যম নিই, এটা তো আমরা জানি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে। আচ্ছা, স্পেশাল কেস 1-এ আসছি, যে শূন্য বা বায়ু মাধ্যম যদি নিই, সেক্ষেত্রে এই যে কে অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান আমরা 1 ধরে কাজ করব, তাই না? আর এই যে 1/4 এপসাইলন নট থাকবে না, তার মান কত হয়? 9 × 10⁹ হয়, সেটা পুট করে কাজ করব। তো সেক্ষেত্রে দেখো এই এর মান কত চলে আসবে, ইজ ইকাল টু 9 × 10⁹ 2PR ডিভাইডেড আউট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার চলে আসবে, তাই না? এরকম একটা জিনিস চলে আসবে। তো চলো সেকেন্ড কেসে আমি বলছি যে এই আর এর মানের কথা বলছি, অর্থাৎ যে দ্বিমেরুটা আমরা তৈরি করেছিলাম -q আর +q এর মধ্যে, তো এদের যে ডিস্টেন্সটা, দ্বিমেরু কি আদর্শ দ্বিমেরু কাকে বলে? যতই ডিস্টেন্সটা কম হবে ততই দ্বিমেরুটা ভালো হবে, আদর্শ দ্বিমেরু হবে। তো তাই ধরে নিতে পারি এটা খুব ভালো একটা দ্বিমেরু, তো এই ডিস্টেন্সটা খুবই কম, 2L ডিস্টেন্সটা খুবই কম। আর এই যে দ্বিমেরু আমরা অক্ষ বরাবর বিন্দুটা নিচ্ছি, সেই বিন্দুটা অনেকটাই দূরে আছে, অনেকটাই দূরে আছে, অর্থাৎ এখানকার থেকে যে আর ডিস্টেন্সটা, এই আর ডিস্টেন্সটা ইজ ভেরি ভেরি গ্রেটার দেন অফ 12 এর থেকে অনেক বড়, অর্থাৎ আমি কী ধরতে চাইছি, এই আর এর মানটা আমাদের অনেক অনেক বড় এল এর থেকে বা 12 এর থেকে, যাই হোক। তো সেক্ষেত্রে ভেবে দেখো আর স্কোয়ারের মানও কিন্তু ভেরি ভেরি গ্রেটার দেন হয়ে যাবে এল স্কোয়ারের থেকে। কে স্কোয়ার করো, ওকে স্কোয়ার করো, তাহলে কী হয়েছে, দুজনেই তো স্কোয়ার হচ্ছে। তো সেক্ষেত্রেও আর স্কোয়ারের মানটা অনেক অনেক বেশি হবে এল স্কোয়ারের থেকে। এবার ভেবে দেখো, তার মানে আর স্কোয়ার থেকে যদি আমি এল স্কোয়ার বাদ দিই, দেখো এটা অনেকটাই ছোট একটা সংখ্যা, এটা অনেক বড় একটা সংখ্যা। অনেক বড় সংখ্যা থেকে অনেক ছোট সংখ্যা বাদ দিলে কি হবে? তো বলা যেতে পারে কোনো পরিবর্তনই হবে না, আর স্কোয়ার থেকে যাবে, তাই না? তো সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিলে তো সমুদ্র কি খালি হয়ে যাবে বা অর্ধেক হয়ে যাবে? না, সমুদ্রের জল প্রায় ততটাই থেকে যাবে, তো আর স্কোয়ারের মান যদি অনেক বড় হয়, সেক্ষেত্রে এল এর মান অত্যন্ত ক্ষুদ্র হওয়ার কারণে এই দুজনের মাইনাস করলে কোনো পরিবর্তন আসবে না, আর স্কোয়ারের ভ্যালু তো প্রায় সমান হয়ে যাবে আর স্কোয়ারের সাথে। তো এই ক্ষেত্রে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের জায়গায় আমরা আর স্কোয়ার লিখতে পারি। তো দেখো সেক্ষেত্রে আমাদের ই এর মানটা কত আসবে? ই এর মানটা চলে আসবে, আমি এই জেনারেল ফর্মুলা থেকে লিখছি 1/4 এপসাইলন নট ইন্টু 2PR ডিভাইডেড আউট, এর মান আর স্কোয়ার লিখে দিলাম, এই মাইনাস, এই যে এদের মাইনাসের ফলাফলটা আর স্কোয়ার হলো, আর উপরে আগে থেকে একটা স্কোয়ার ছিল, তাই না? আগে থেকে একটা স্কোয়ার ছিল,
তাহলে দেখো এই স্কোয়ার আর স্কোয়ার মাল্টিপ্লাই হয়ে এখানে 2^4 হয়ে যাবে, এখানেই লিখে দিচ্ছি 2 দিয়ে 4 হয়ে যাবে, আর উপরে একটা আর আছে আর এখানে আর আছে, কাটাকাটি হবে, কাটাকাটি হয়ে এটা কত হয়ে যাবে 3 হয়ে যাবে, আর কি হয়ে যাবে, তাই না? তো ফাইনালি যে ভ্যালুটা আসবে সেটা কি হবে, তাহলে এয়ারটা কেটে যাবে, এখানে নিচে আর কিউব চলে আসবে, তার মানে এটাই যদি আমি এখানে কেটে লিখে দিই তাহলে এখানে শুধু আর কিউব আসবে, 2b/r³ হয়ে যাবে, তাই না? তো এটা আমাদের স্পেশাল কেস হতে পারে, অর্থাৎ এই বিন্দুটা অনেকটাই ঘুরে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? তো আমাদের এইসব ফর্মুলাগুলোকেই কাজে লাগবে। এই যে ফর্মুলা পেয়েছি, এই যে ফর্মুলা পেয়েছি বা এই জেনারেল ফর্মুলা, এগুলো কি মনে রাখতে হবে আর কি আমাদের তো ফার্স্টেই শর্ট কোশ্চেনের, যাই হোক বাদ দাও, যারা পরীক্ষা দিচ্ছ বোর্ডে তাদের তো শর্ট কোশ্চেন আসবে, তো এই ফর্মুলাগুলো থেকেই তোমাদেরকে কোশ্চেন করবে এবং অ্যান্সার দিতে হবে ঠিকঠাক করে, কিন্তু ফর্মুলার আন্ডারস্ট্যান্ডিং একটু রাখতে হবে, কী করে ডেরাইভ হলো ফর্মুলাগুলো বা এই সব যে জিনিসগুলো লেখা আছে এইগুলোর ভ্যালু কী বা এগুলোর মিনিং কী, পি দ্বারা কাকে বোঝাচ্ছে, আর দ্বারা বা প্রত্যেকটার মানে কত হচ্ছে সবগুলো জানতে হবে, একটা চার্ট রেডি করে নেবে, বারবার মুখস্থ করবে, মনে রাখবে এবং বেশ কিছু গণিত প্র্যাকটিস করবে। ঠিক আছে, চলো। তো এখন তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর যে কোনো বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জানতে পেরে গেলাম, লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যেটা কোন দিকে হচ্ছে দেখো, ঠিক এই দিকে, তাই না? আমি বলেছিলাম এই দিকেই E1 ছিল আমাদের, তো লব্ধিও ওই দিকেই থাকবে, অর্থাৎ রেজাল্টেন্ট দুটোকে ক্যান্সেলেশন করে তারপরে ফাইনালি পির উপর ওই দিকেই, অর্থাৎ বিপরীত অভিমুখে। দেখো দ্বিমেরুর অভিমুখ কোন দিকে, এর অভিমুখ যেদিকে সেই দিকেই দেখো এর অভিমুখ পাচ্ছি আমরা, তাই না? তো এখানে তুমি যদি অভিমুখের কথা বলো তাহলে আমি এখানে ব্র্যাকেট হয়তো কোথাও লিখে দিতে পারি পি এ, পি মানে কি দ্বিমেরু ভ্রামক, পি এ অভিমুখ বরাবর এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটাও একটা ভেক্টর রাশি, এটা তো বল অ্যাকচুয়ালি, একক আধান নিচ্ছি তাই কি ই দিয়ে লিখছি, এটাও এফ বল। তো তড়িৎ পি এর অভিমুখ বরাবর ই এর অভিমুখ, অর্থাৎ এক কথা বললে দুজনের অভিমুখ সমান, ই এর অভিমুখ আর ই এর অভিমুখ সমান। ঠিক আছে, তো মাথায় রাখবে, এটাও ইম্পর্টেন্ট এই কথাটা। চলো সেকেন্ড কেসে চলে যাচ্ছি। সেকেন্ড কেস দেখো, সেকেন্ড কেস কি হবে, সেকেন্ড কেস আমি বলেছি যে কোনো একটা তড়িৎ দ্বিমেরু নেব, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, এখন আমরা বার করবো যে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো একটা বিন্দুতে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের তড়িৎ ক্ষেত্র কত হবে বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে। তো একইভাবে এখানেও আমি দেখে নিচ্ছি যে -q বলে একটা আধান নিলাম এবং ঠিক +q বলে একটা আধান নিয়ে নিলাম, এবং একইভাবে এদের মাঝখানে ডিস্টেন্স বা দূরত্ব নিয়ে নিচ্ছি আমরা 2l নিয়ে নিচ্ছি। ঠিক আছে, 2l দূরত্ব নিচ্ছি এবং মাঝখানের বিন্দুকে ও নিয়ে নিচ্ছি। তো তার মানে আমাদের দ্বিমেরু ভ্রামকের মান কত হয়ে যাবে, 2ql হয়ে যাবে, যার অভিমুখ কোন দিকে হবে, এই দিকে হয়ে যাবে অভিমুখ, নেগেটিভ টু পজিটিভ। ওকে, চলো এবার দেখো এর উপর লম্ব সমদ্বিখণ্ডক যদি আমি আঁকি, তো এটাই আমাদের লম্ব সমদ্বিখণ্ডক হয়ে যাবে এই বরাবর, তাই না? তো এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো একটা বিন্দু আমি নিয়ে নিচ্ছি পি বলে, এই বিন্দু নিয়ে নিলাম। তো এই পি এর উপর আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তো দেখো এই পি এর উপর যদি আমি কোনো এক একক ধনাত্মক আধান আনি তাহলে এই +q
ওর ওপর বল প্রয়োগ করবে, নেগেটিভ কিউ ওর ওপর বল প্রয়োগ করবে। তো প্রথমে প্লাস কিউ দেখি। তো প্লাস কিউ এর কারণে ওখানে যে বল প্রযুক্ত হবে, ভেবে দেখো একটু, প্লাস কিউ কোন দিকে ঠেলবে, তাই না? তো প্লাস কিউ আমি যদি এখানে একটা লাইন জয়েন করি, তাহলে দেখো এই দুটো বিন্দু যেহেতু ধনাত্মক আধান দেবো, তো এ কিন্তু এদিকে ঠেলবে, তাই না? অক্ষ বরাবর ঠেলবে ওকে, তাই না? এখানে এক একক আধান রাখলাম, এটা ওকে ঠেলবে না ওইদিকে। তো দুটো রেখাকে জয়েন করে অক্ষ বরাবর ওকে ঠেলবে। তো ওর কারণে সৃষ্ট যে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র করা বললাম E1 নাম দিলাম। তো E1 এভাবে প্রযুক্ত হবে এবং তার মান কত হয়ে যাবে? তো E1 এর মান কত হবে দেখো, E1 এর মান হয়ে যাবে কত আর হবে, একটু 1/4 কে এপসাইলন নট যেমন হয় ইন্টু Q1 Q2 ডিভাইডেড ওভার স্কয়ার। Q1 বলতে Q আর Q2 মানে এখানে বিন্দুতে এক একক ধনাত্মক আধান রেখেছি, ডিভাইডেড ওভার স্কয়ার মানে এদের মাঝে দূরত্বের স্কয়ার। তো দূরত্বের মান কত হবে? তো দূরত্বের মান কত হবে দেখো, একইভাবে এখানে কিন্তু বলা হয়নি যে এখানে এই O থেকে এই ডিস্টেন্সটা কিন্তু R, অর্থাৎ একইভাবে আগেরটার মতোই এখানেও ও বিন্দু থেকে আমরা আর দূরত্বে একটা বিন্দুকে নিচ্ছি P, অর্থাৎ এখানে দূরত্বটা আর এই দূরত্বটা 2a। তো এটা দেখো এইটার মান কত হবে, আমি জানতে চাইছি এখান থেকে এই দূরত্বটা কত, এই টেরচের মতো লাইনটা টেরচে হয়ে আছে, ফেলানো আছে। তো এই লাইনটার মান কত হবে দেখো, এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, তাই না? সমকোণী ত্রিভুজ যেটা এখানে মাঝখানে বিন্দুতে এখানে 90 ডিগ্রি তৈরি হচ্ছে, যেহেতু লম্ব এটা। তো এই সমকোণী ত্রিভুজের এটা দেখো অতিভুজ। তো অতিভুজ হওয়ার কারণে এর মান কত হয়ে যাবে, তো এখান থেকে এই দূরত্বটা কত, ছোট এল হবে। পুরোটা দূরত্ব যদি 2l হয়, এটা মধ্যবিন্দু হয়, তো এটা ছোট এল হবে। আর এটা কত, আর। তো লম্ব হচ্ছে আর ভূমি হচ্ছে দেখো এল, তাই না? আমি এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম থিটা। ওকে, তো এটা অ্যাকচুয়ালি কত, অতিভুজ। তো অতিভুজের মান কত হয়, রুট ওভার, তো এটা থিটা লিখেছি কেন, কারণ এটা ভূমি বোঝানোর জন্য। তো এটা ভূমি, এটা লম্ব, আর এটা অতিভুজ। তো অতিভুজের মান লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়ে যাবে। এই দূরত্বের মান অ্যাকচুয়ালি রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তো দূরত্ব কত, রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এই হচ্ছে দূরত্বের স্কোয়ার লিখতে হবে আমাকে, স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে? এটাই হয়ে যাবে E1 এর মান। তো এখানে এক দ্বিগুণ করলে কিউই হবে, তাই আমি বসে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এখন দেখো এই মাইনাসের জন্য যে ওর উপর একটা বল প্রযুক্ত হবে, সেটা কোন দিকে কি প্রযুক্ত হবে, অক্ষ বরাবর। যদি দেখি এটা অ্যাকচুয়ালি এই দিকেই প্রযুক্ত হবে, তাই না? আমি একটু যদি লাইন টানি, তো এই যেহেতু নেগেটিভ আধান, তো পজিটিভ আধান বসালে ওখানে এইদিকেই টান। ওকে, ঠিক আছে। এদিকে তো E2 কিন্তু অ্যাকচুয়ালি নিচের দিকে প্রযুক্ত হবে। তো এখানে দেখো এটা যেহেতু লম্ব সমদ্বিখণ্ডকের উপরে আছে, তো অ্যাকচুয়ালি আর এটা মধ্যবিন্দু, তো এখান থেকে এই দূরত্ব যা হবে এই দূরত্ব তাই হবে। এবং শুধু তাই না, এখানে যা অ্যাঙ্গেল হবে এখানেও অ্যাঙ্গেলটা সেম হবে, থিটা হবে অ্যাঙ্গেল। তো সমদ্বিবাহু ত্রিভুজের মতো ব্যাপার হয়ে গেছে। তো এই ক্ষেত্রেও এটাই হচ্ছে তোমার অতিভুজ, এবং এই অতিভুজের মানও কিন্তু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারই হচ্ছে, অর্থাৎ এই দুটো বিন্দুর মাঝের দূরত্বও কিন্তু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হচ্ছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তাহলে E2 মানও কত হবে, E2 এর মান সিমিলারলি 1/4 কে এপসাইলন নট ইন্টু কিউ ডিভাইডেড অফ, দেখো সাইন বসবে না, কিন্তু সাইন বসবে না, শুধু মানটা নেওয়া হয়। Q1 Q2 1 ডিভাইডেড অফ আর স্কোয়ার মানে দূরত্ব স্কোয়ার, একইভাবে এখানে দূরত্ব কিন্তু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হচ্ছে দূরত্ব, তো তার স্কোয়ার বসে গেল, ঠিক আছে? এখানে এক গুণ করলে ওটাই হবে, তাই লিখছি। তো এটাই হচ্ছে E1 E2 মান আমাদের বেরিয়ে গেল, ঠিক আছে? তো এই পয়েন্টটাকে এই পি পয়েন্টটাকে যাই হোক ছাড়ো, ঠিক আছে? এবার আমরা লব্ধি জানবো যে লব্ধির মান কত হবে। তো দেখো একটা পয়েন্ট আমি এখানে একটু ম্যাগনিফাই করে দেখাচ্ছি। পি বলে যে বিন্দুটা রয়েছে তার উপর দুটো বল প্রযুক্ত হচ্ছে, একটা তো E1 এইদিকে, আর একটা প্রযুক্ত হচ্ছে এইভাবে নিচে দিকে E1, তাই না? তো এদের লব্ধি কোন দিকে হবে, লব্ধি মানে আমরা ভেক্টর যোগ করি, তাই না? তখন দেখছিলাম একই রেখায় পড়ছিল,
তো একই রেখায় পড়ছিল বলে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিয়েছি, তো রেজাল্ট পেয়েছি। কিন্তু এখানে দেখো দুজন একই রেখায় কিন্তু নেই, দুজন একই রেখায় আছে কি না, দুজন একই রেখায় নেই। তো এক্ষেত্রে লব্ধি বার করার কি, এটাও একটা ভেক্টর রাশি E1, এটাও একটা ভেক্টর রাশি E2, তাই না, দুজনই ভেক্টর রাশি। তো এদের লব্ধি বার করার জন্য আমরা দুটো ভেক্টরকে এইভাবে, যদি একটা পয়েন্ট থেকে লব্ধি দুটো ভেক্টর বেরোচ্ছে এরকম জিনিসের লব্ধি বার করি, কীভাবে বার করি, ধরে নিচ্ছি এটা একটা বর্গক্ষেত্রের পাশাপাশি সন্নিহিত দুটো বাহু ধরে নিলাম। তো সেক্ষেত্রে সেইভাবে তুমি এখানে একটা বর্গক্ষেত্র নয়, যে কোনো তুমি কী বলে সামান্তরিক ড্র করে নাও, এটাকে একটা সামান্তরিক ভেবে নাও, দুটো সামান্তরিককে সন্নিহিত বাহু। তাহলে সেই সামান্তরিকের দুটো থেকে দেখো দুটো ভেক্টর বেরোচ্ছে, তো তার ঠিক যে কর্ণ হবে, ওই সামান্তরিকের কর্ণ হবে, সেই কর্ণ বরাবরই লব্ধি থাকবে। এখানেও দেখো সিমিলারলি তাহলে লব্ধিটা এখানে তুমি যদি সামান্তরিক ড্র করো তাহলে দেখবে এই দিকে তুমি লব্ধিটা পাচ্ছ, ঠিক আছে, এই দিকে লব্ধিটা আসছে, ঠিক আছে। তো লব্ধির মান যেটাকে তুমি বলছো সেটা অ্যাকচুয়ালি এইভাবে কাজ করছে। তো চলো লব্ধির মানই বা কত হবে। তো লব্ধির মান দেখো, তো একটা জিনিস লক্ষ্য করো, ওখানে যে ত্রিভুজটা ছিল, ত্রিভুজটা এখানে বড় করে এঁকে দিচ্ছি। তো এখানে এই অ্যাঙ্গেলটা আমি থিটা ধরেছিলাম না, তো ড্রয়িংটা ঠিক কেমন হবে এরকম, ঠিক আছে, কীভাবে। তো দেখো এটা একটা, এই রেখার সাথে এই রেখাটা সমান্তরাল হবে, অ্যাকচুয়ালি সমান্তরাল হয়েছে। তো দুটো রেখা যদি সমান্তরাল হয় তাহলে এই যে লাইনটা এইদিকে চলে গেছে, এটাতে E1 নয়, এই দিকটা E1 ছিল, ওকে। দেখো আর এটা নয়, আমাদের নিচের দিকে E2টা ছিল, ঠিক আছে, সরিয়ে লিখছি। তাই না, এরকমই তো, হ্যাঁ কী করলাম আমি, ভুলে গেল, হ্যাঁ এটাই ছিল E1, ঠিক আছে। তো দেখো এটা যদি আমাদের থিটা হয়, প্রথমে এই অ্যাঙ্গেলটা দেখো, এটা থিটা, এর সাথে এর সমান্তরাল, তো এই রেখাটা এখানে যে অ্যাঙ্গেল তৈরি করবে এর সাথে যে কোনো একটা জায়গায় তুমি এর সমান্তরাল কোনো রেখাটা এনে দাও, অ্যাঙ্গেল কিন্তু সেম থাকবে। তো এখানে দেখো এই রেখাটা এর সমান্তরাল, এই রেখাটার সমান্তরাল এটা, তো এখানেও অ্যাঙ্গেলটা দেখো থিটাই আছে, থিটা থাকবে, তাই না। এটা আর এটা সমান্তরাল হওয়ার কারণে এই রেখার উপর এটা সমান্তরাল, তো এখানে যদি থিটা অ্যাঙ্গেল হয় এটাও থিটা অ্যাঙ্গেল হবে। আর এই অ্যাঙ্গেলটার কারণে এই দেখো এই লাইনটা আর এই লাইনটা দেখো সমান্তরাল, তো সমান্তরাল, তাহলে এটা কি ভেদকের মতো কাজ করছে না। তো ভেদকের দেখো ঠিক বিপরীত, বা এইটা আর এটাতে সমান্তরাল, এটা ভেদক। তো ভেদকের দেখো এই যে অ্যাঙ্গেলটা, এটা আছে, হ্যাঁ। তো এই যে অ্যাঙ্গেলটা, এটা দেখো থিটা হচ্ছে কিনা, তাই না। এটা ভেদক বলে, কি বলে এগুলোকে, বিপরীত অন্তস্থ কোণ বলে মনে হয়। তো এটা থিটা হলে এটাও থিটা হচ্ছে। তো এবার ভেবে দেখো যে এইদিকেই তো লব্ধি কাজ করছে, লব্ধি কি কাজ করছে, তো এই লব্ধি যেদিকে কাজ করছে সেই বরাবর এই E1 এর কতটা অংশ, লব্ধি বরাবর E1 এর কতটা অংশ কাজ করছে, বা E2 এর কতটা অংশ কাজ করছে আমরা বার করবো। অর্থাৎ এই লব্ধি যেদিকে ডিরেকশনটা দেখিয়েছি, লব্ধি তো আর কিছুই নয়, এই E1 এর কিছুটা অংশ এদিকে কাজ করছে, E2 এর কিছুটা অংশ এদিকে কাজ করছে। তো দেখো এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, এই লব্ধির অভিমুখ বরাবর যদি আমি এটা থিটা অ্যাঙ্গেল লিখি, তাহলে নিশ্চয়ই E2 এর সাথে থিটা অ্যাঙ্গেল রয়েছে, অর্থাৎ E2 এই লব্ধি বরাবর E2 এর একটা উপাংশ কাজ করছে, কি বলতো, E2 cos থিটা। দেখো E2 যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে এই থিটা উপাংশ বরাবর E2 cos থিটা কাজ করছে না, দুটো রেখার মাঝখানে যদি অ্যাঙ্গেল থিটা হয় তো
E2 cos θ এদিকে কাজ করছে। আরেকটা উপাংশ হবে এর সাথে সমকোণে যেটা লাইনটা রয়েছে, দেখো নিচে দিকে সমকোণে রয়েছে, এটা হচ্ছে E2 sin θ হবে। তাহলে দুটো উপাংশে ভাগ করে দিলাম E2 কে, E2 cos θ, E2 sin θ, অর্থাৎ E2 এর কিছুটা অংশ নিচে দিকে কাজ করছে, কিছুটা অংশ এদিকে কাজ করছে, এরকম ভাবতে পারি। এবং দুটোর যে সমষ্টি বা দুটোর লব্ধি হচ্ছে E2, ঠিক আছে। তো E2 কে ভেঙে দিলাম ভেক্টর বিভাজন পদ্ধতি যেটা রয়েছে। একইভাবে দেখো E1 একটা ভেক্টর রাশি, তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই দিক বরাবর কতটা কাজ করছে, E1 cos θ, তাই না? E1 cos θ কাজ করছে, E1 cos θ। আর ঠিক এর সাথে পারপেন্ডিকুলার যে লাইন রয়েছে তার সাথে কি বরাবর E1 sin θ কাজ করছে, E1 sin θ। এখানে দেখো লাইনটা একটু ভুল এসছে, এমন হবে যেন এখানে একটা সামান্তরিক অঙ্কিত হবে এবং সামান্তরিকের কর্ণ বরাবর এই লাইনটা থাকে, তো একটু হালকা ছবিটা ঠিক হবে। দেখতে কিছুটা এরকম হবে, আমি এই দিকটাই টেনে দিলাম, এখানে আবার একটু মিডিলের একটু প্রবলেম এসছে। তো যাই হোক, এখানে আমাদের প্লাস কিউ আধান, নেগেটিভ কিউ আধান আছে, এরকম একটা দেখো। এটা যদি আমাদের E2 E1 কাজ করছিল, ওইদিকে E1 sin θ আর এদিকে E1 cos θ, অর্থাৎ লব্ধি বরাবর দেখো দুটো ভেক্টর E1 E2 দুজনের যে উপাংশ রয়েছে E1 cos θ E2 cos θ কাজ করছে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা। তো এইদিকে দেখো, তাহলে এই বিন্দুতে যে একক ধনাত্মক আধান আমি আনবো তার উপর কতগুলো বল কাজ করছে, আমি বলতে পারি E1 এইদিকে কাজ করছে, E2 এইদিকে কাজ করছে, অথবা অন্যভাবে বলতে পারি যে এইদিকে একটা বল কাজ করছে E1 sin θ, আমি যদি পি পয়েন্টটাকে বার করি তাহলে পি পয়েন্টের উপর কতগুলো কাজ করছে, দেখো পি যে বিন্দুটা রয়েছে উপরের দিকে কাজ করছে E1 sin θ, আর এইদিকে আর নিচের দিকে কি কাজ করছে E2 cos θ না E2 sin θ, আর এইদিকে কি কাজ করছে দেখো E1 cos θ প্লাস E2 cos θ, এরকম কাজ করছে। আর ওইদিকে কোনো আছে, ওইদিকে কোনো বল নেই, তাই তো। তো ঘটনা শোনো, এখানে একটু লক্ষ্য করো, E1 এর মান যা আসছে E2 এর মানও দেখো একই এসছে, তাই না। তো এখানে আমি কি লিখতে পারছি যে E1 এর মান আর E2 এর মান কিন্তু সেম এসছে, দেখে না, সেম এসছে না। অর্থাৎ চাই তুমি এটা E1 cos θ লেখো, অর্থাৎ E2 এর জায়গায় E1 যদি বসিয়ে দাও, দেখো দুটো ভেক্টর রাশি সমান, তো E1 E2 সমান, তো E1 cos θ এটাও তাহলে E2 জায়গায় E1 বসিয়ে দিলে E1 cos θ, তো দুটোরই মান সমান E1 cos θ E1 cos θ। একইভাবে দেখো এটা E1 sin θ আর এটাকে E2 sin θ আছে, কিন্তু E1 E2 সমান হওয়ার জন্য আমি এটাকে E1ই লিখে দিতে পারি E2টাকে, তাহলে E1 sin θ হয়ে যাচ্ছে, তাই না। তো এটা E2 sin θ অথবা E1 sin θ দুটোর মানই একই, অর্থাৎ বলতে চাইছি E2 sin θ E1 sin θ এর মান একই। আর এই বিন্দুতে ওই দুটো সমমানের বল বিপরীত দিকে কাজ করছে, বিপরীত দিকে কাজ করছে বলে এই দুটো বল একে অপরকে ক্যান্সেল করে দেবে, এই বলটা এই বলটাকে ক্যান্সেল করে দেবে, তাহলে না উপরের দিকে না নিচের দিকে কোনো বল প্রযুক্তই হবে না। অর্থাৎ এক্স্যাক্টলি কি দাঁড়ালো যে এই পি বিন্দুতে উপর দিকে নিচের দিকে কোনো বল নেই, একটাই বল এই দিকেই শুধুমাত্র বল রয়েছে, সেই বলের মান ওই E1 cos θ, আর এটাকেও যদি আমি E1 cos θ লিখে দিই তাহলে হয়ে গেল 2x E1 cos θ, তাই না। তো এই দিকে একটাই বল প্রযুক্ত হচ্ছে, সেটা হচ্ছে 2x E1 cos θ, অর্থাৎ এইদিকে যেটাকে আমরা লব্ধি বল বলে বলছি তার ভ্যালু হয়ে যাবে 2x E1 cos θ, বুঝে গেছে। তো এই ক্ষেত্রে আমি কি লিখছি, লব্ধি বল যেটা আমার কাজ করছে, লব্ধি বল is equal to 2x E1 cos θ, বা আমি যদি E1 এর মান এখানে বসিয়ে দিই, E1 E2 এর মান তো সেম, তো বসিয়ে দিলে কি আসে দেখো 2 into 1/4 pi k epsilon naught into q divided of r square plus l square তার রুট আবার
ঠিক আছে। ওকে, এবং cos থিটার রয়েছে, এই cos থিটার জন্য এখানে একটা cos থিটাও গুণ হয়ে যাবে। এটাই হচ্ছে ই এর মান আসছে। তো দেখো ঠিক আছে, এবার এই cos থিটার মানটার কথা একটু বলি। তো এখানে দেখো এই অ্যাঙ্গেলটাকে আমরা কত বলছি, থিটা বলছি তো, আর এটাকে কত বলছি, এটাকে যদি ও ধরে নিই, ধরে নিচ্ছি এখান থেকে দূরত্ব আর এখানকার দূরত্ব, এটাও এল দূরত্ব, পুরোটা 2l ধরেছিলাম, তো এইটুকুনি পোর্শনের দূরত্ব এল, আর এটার দূরত্ব কত ধরেছিলাম, আর ধরেছিলাম, ঠিক আছে। আর এইটার দূরত্ব তো বেরিয়ে এসেছিল √r² + l² প্রতিভুজের দূরত্ব। তুমি আমাকে বলো cos থিটা সমান কত হতো, এখান থেকে এই ট্রায়াঙ্গেল থেকে দেখে বলো cos থিটার ভ্যালু কত। cos থিটার ভ্যালু কি হয়, ভূমি বাই অতিভুজ, তো ভূমি কত l, অতিভুজের মান কত √r² + l², তাই না। তো আমি cos থিটার বদলে ওই cos থিটার ভ্যালুটা রিপ্লেস করে দিচ্ছি। তো রিপ্লেস করলে কি হয়ে যাচ্ছে দেখো তো, রিপ্লেস করলে হয়ে যাবে 1/4πk∁0 into 2q divided of √r² + l² তার হোল স্কোয়ার into l/√r² + l², তাই তো, এটাই আসছে। এবার দেখো এটাকে আরেকটু যদি আমি ঠিকঠাক করি তো কি হবে, তো ঠিকঠাক করার জন্য আমার একটু জায়গা লাগবে। তো আমি তাই কোনটাকে মুছবো, আচ্ছা তোমরা এতটাই তুলে নাও, এরপরটা আমি মুছে দিয়ে তুলবো, ঠিক আছে। তার আগে আমি একটু দেখিয়ে নিই, এই যে লব্ধি আমাদের কাজ করবে না, এই যে লব্ধি, এই লব্ধি দেখো দ্বিমেরু ভ্রামক কোন দিকে কাজ করছে, এই রেখা আর এই রেখা কিন্তু সমান্তরাল, তো লব্ধি ঠিক যেদিকে কাজ, দ্বিমেরু ভ্রামক এই যে নেগেটিভ টু পজিটিভ কাজ করছে, আর লব্ধি দেখো তার উল্টো দিকে কাজ করছে, দুজনেই কিন্তু সমান্তরাল রেখা, আর এই দিকে কাজ করছে আর এই উল্টো দিকে কাজ করছে, তাই তো। অর্থাৎ দ্বিমেরু ভ্রামক এইদিকে কাজ করবে আর লব্ধি এদিকে কাজ করবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই লব্ধির যে অভিমুখ লিখবো এটা হবে দ্বিমেরু ভ্রামকের উল্টো দিকে হচ্ছে। তো আমি ছবিটা মুছে দেবো, তাই বলে দিলাম, পরে যখন লিখবো বুঝে যাবে। তো চলো ছবি মুছে দিই, বড় ছবিটা। এটাও মুছে দিচ্ছি। এই লব্ধির মানটা দেখো আমাদের কি আসছে তাহলে, e = 1/4πk∁0 into 2ql আসছে, দেখো মাল্টিপ্লাই করে দিলে 2ql আসছে। আর এটা দেখো ওই যে রুট, আচ্ছা এটা তো আমি বারবার রেখে দিয়েছি কেন, এটা ব্রেক করে দিলেই হয়, স্কোয়ারের রুটের স্কোয়ার মানে তুমি এখানে শুধুমাত্র r² + l² ভাবতে পারো, তাই না, রুট কেটে যায়। ওকে, আর এটা রুট ওভার রয়েছে এখানে, অ্যাকচুয়ালি দেখো r² + l² হোল টু দি পাওয়ার কত হবে, এর কিছু নেই মানে হাফ, 1, আর এটা এর পাওয়ার কত লিখতে পারো, রুট উঠিয়ে দিলে পাওয়ার হাফ হয়ে যায়, তার মানে 1 + হাফ, বুঝলে। অর্থাৎ রুট ওভার সামথিং, তার রুট উঠিয়ে দিলে এইটাকে পাওয়ার ফরম্যাটে হাফ লিখতে পারো, এখানেও হাফ লিখো, তো দুটো যোগ হয়ে যাবে, এটা গুণ এটা আছে মানে দুজনের পাওয়ার যোগ করলে এটা 1 + হাফ হবে, এবং এটা একটু প্লাস করলে 3/2 মতো চলে আসবে, 3/2 চলে আসবে। তো এটাই হচ্ছে লব্ধির ফর্মুলা দাঁড়িয়ে গেল, এবং এখান থেকে 2ql কে যদি আমি রিপ্লেস করি b দিয়ে, তাহলে হয়ে যাবে 4πk∁0 ইন্টু এটা b হয়ে যাচ্ছে √r² + l² হোল টু দি পাওয়ার 3/2 হয়ে যাচ্ছে। দেখো এটাই আমাদের লব্ধির ফর্মুলা, ফাইনাল ফর্মুলা। এবং এই লব্ধির অভিমুখ কি, ই এর অভিমুখ এর বিপরীত দিকে, ই এর অভিমুখের ঠিক বিপরীত দিকে আমাদের ই এর অভিমুখ পেয়েছি আমরা, ই এর অভিমুখ এইদিকে, ই এর অভিমুখ দেখো ঠিক
সমান্তরাল দুটো লাইন না, তো অপোজিট ডিরেকশনে হচ্ছে। এই অভিমুখগুলো মনে রাখবে। ঠিক আছে, এখানে পেয়ে গেছি মান। একইভাবে এখানেও যদি শূন্য মাধ্যম নেই তো কে এর জায়গায় 1 পুট করে দেবো, 1/4πε0 এর জায়গায় 9 × 10⁹ বসিয়ে দেবো, ওটা লিখছি না। আর যে এমনি নর্মাল স্পেশাল কেসটা হয়, এই স্পেশাল কেসটা কী হবে, ওই যে আর এর মান যদি ইজ ভেরি ভেরি গ্রেটার দেন ওয়েল এর থেকে হয়, বা আর স্কোয়ারের মান যদি ভেরি ভেরি গ্রেটার দেন ওয়েল স্কোয়ার থেকে হয়, তো এখানে এই দুজনের যোগফলকে আমরা কী লিখতে পারি, আর স্কোয়ার প্লাস এন স্কোয়ারের ভ্যালুকে আমরা প্রায় আর স্কোয়ারই লিখতে পারি। ওকে, দুজনে যোগ করলেও আর স্কোয়ারের ভ্যালু অতটা চেঞ্জ হবে না। এখানে এরকম ভাবতে পারো, সমুদ্রে যদি আমি 1 বালতি জল ঢেলে দিই, সমুদ্রের জল না বাড়বে না কমবে। তো আর স্কোয়ারের সাথে ছোট্ট একটা জিনিস যোগ করলে আর এর ভ্যালু নাও বাড়বে না কমবে, ঠিক ধরা যাবে না, বোঝা যাবে না। তো আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ারই হবে। অর্থাৎ এখানে তুমি এই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার বসাতে পারো, এবং তোমার ফর্মুলা কী হবে, 4πε0 ই বাই দেখো আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার থেকে আর স্কোয়ার যদি পুট করি, আর বাইরে 3/2 ছিল, 2 ক্যান্সেল হয়ে 3 হয়ে যাবে, তার মানে অ্যাকচুয়ালি আর কিউব হয়ে যাবে, আর কিউব হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, লব্ধি তড়িৎ প্রাবল্যের ফর্মুলা। এখন তাহলে লম্ব সমদ্বিখণ্ডক বরাবর আমরা যদি কোনো একটা বিন্দু নিই, তার উপর সব কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে যদি দেখি যে ফাইনাল যে আমরা পেলাম তড়িৎ দ্বিমেরু ভ্রামক পদের মান, তড়িৎ প্রাবল্যের মান কত হচ্ছে 1/4πε0 p/r³ আসছে, তাই না? এবং অভিমুখটা দেখো ঠিক এর অপোজিটে, মানে একটা সমান্তরাল লাইনের ঠিক অপোজিট ডিরেকশনে আসছে। ঠিক আছে, ওকে।